দুর্গাপূজা, কালীপূজা, ভাইফোঁটা এই উৎসবগুলো তো আমাদের একেবারে জীবনের সঙ্গে জড়িয়ে, তাই না? আমরা প্রতি বছর পালন করি। কিন্তু কখনো কি মনে হয়েছে যে আজ থেকে ধরুন হাজার বছর আগে এগুলো ঠিক কেমন ছিল? আজকের মতো কি নাকি অন্যরকম? এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক। আর সত্যি বলতে কি, আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই। আমরা একটু ডুব দেব প্রাচীন বাংলার উৎসবে, মানে একাদশ-দ্বাদশ শতাব্দীতে, মহালয়া থেকে ভ্রাতৃদ্বিতীয়া। আর আমাদের গাইড হবে জিমুত বাহনের কালবিবেক। জীমোৎপাহন নামটা শুনলেই তো দায়ভাগের কথাই মনে পড়ে যায়। কিন্তু কালবিবেক এটাও তো উনির লেখা, তাই তো? এই বইটা ঠিক কি নিয়ে? ঠিক বলেছেন। দায়ভাগ তো বটেই, কিন্তু কালবিবেকও একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। বইটা আসলে বিভিন্ন পুজো, ব্রত, আচার এইসবের ঠিক সময় কোনটা, কাল কোনটা, সেটা ঠিক করার একটা গাইডলাইন বলতে পারেন। তখনকার দিনে হয়তো অনেক নিয়মকানুন ছিল, কিন্তু সেগুলো হয়তো একটু অস্পষ্ট বা সংক্ষেপে বলা। জিমুতবাহন সেগুলোকে জ্যোতিষের হিসেব মিলিয়ে একটা একটা সিস্টেমে আনার চেষ্টা করেছিলেন। ও আচ্ছা। তাহলে তার মানে এটা তৎকালীন ধর্ম আর সমাজের একটা দারুণ নির্ভরযোগ্য ছবি দেয়। তো আজকে আমরা কি খুঁজবো এই বইতে? শুধু পুরনো নিয়মকানুন জানবো? শুধু জানা নয়, আমরা আসলে বোঝার চেষ্টা করব এই যে এত বছর ধরে উৎসবগুলো চলে আসছে, সেগুলো কিভাবে বদলেছে সময়ের সাথে সাথে। কালবিবেকের পাতা থেকে কিছু বেশ অবাক করা তথ্য উঠে আসবে, যেগুলো হয়তো আমরা এখন ভাবতেই পারি না। দেখব পুরনো রীতির সাথে আজকের পালনের মিল কোথায়, আর অমিলটাই বা কতটা। চলুন শুরু করা যাক এই টাইম ট্রাভেলটা। বেশ। তাহলে আসুন প্রথমে জীমূতবাহন সম্পর্কে একটু জেনে নিই। উনি তো শুধু স্মৃতিশাস্ত্র নিয়েই লেখেননি। না না, একেবারেই শুধু স্মৃতিশাস্ত্র নয়। উনি ছিলেন একজন যাকে বলে প্রখ্যাত স্মার্ত পণ্ডিত। স্মৃতিশাস্ত্র তো বটেই, তৎকালীন ধর্মীয় নিয়ম, সামাজিক আচার-বিচার এই সব বিষয়ে চূড়ান্ত এক্সপার্ট। ওর দায়ভাগ তো জানেনই, বহুদিন ধরে বাঙালি হিন্দুদের উত্তরাধিকার আইনের একটা স্তম্ভ ছিল। যদিও আইন এখন বদলেছে অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওর সংজ্ঞাকাল নিয়েও তো পণ্ডিতদের মধ্যে একটু দ্বিমত আছে, তাই না? ঠিক কখনকার লোক উনি? হ্যাঁ, কিছুটা মতপার্থক্য তো আছেই। যেমন ধরুন, পণ্ডিত প্রমোদনাথ তর্কভূষণ, উনি জ্যোতিষের গণনা করে মনে করেন ওর সময়টা 1001 খ্রিস্টাব্দের কাছাকাছি। আবার রমেশচন্দ্র মজুমদার বা পি.ভি. কানে, এদের মতো ঐতিহাসিকরা মনে করেন উনি ছিলেন একাদশ শতকের শেষ দিকে বা দ্বাদশ শতকের প্রথম দিকে, ধরুন 1100 থেকে 1150 খ্রিস্টাব্দের মধ্যে। তবে মোটামুটি এটা নিশ্চিত যে উনি সেন রাজাদের সময়ের ঠিক আগে বা ওই সময়েই ছিলেন। আর ওর নামের সাথে ওই পারিভদ্রীয় উপাধিটা, ওটার কি কোনো মানে আছে? আছে তো। আসলে প্রাচীন রাঢ় বাংলায় বিভিন্ন গোত্রের ব্রাহ্মণরা বিভিন্ন গ্রামে থাকতেন তো, আর সেই গ্রামের নাম থেকেই তাদের একটা পরিচয় তৈরি হতো, যেটাকে গাঁহি বলে। মনে করা হয় জিমুতবাহন ছিলেন শাণ্ডিল্য গোত্রের ব্রাহ্মণ, আর পাড়ি বা পাড়িহাল গ্রামের লোক ছিলেন বলেই হয়তো পারিভদ্রীয় নামেও পরিচিতি পেয়েছিলেন। এটা ওর জিওগ্রাফিক্যাল লোকেশনটা বলে দেয় আর কি। বাহ! ইন্টারেস্টিং তো। আচ্ছা, এবার তাহলে কালবিবেকের কথায় আসি। আপনি বলছিলেন যে উনি প্রচলিত আচারগুলোকে ঠিকঠাক করতে চেয়েছিলেন। তার মানে কি এই উৎসবগুলো ওর লেখার আগে থেকেই ছিল? অবশ্যই ছিল। জিমুতবাহন নিজেই তো বইয়ের শুরুতে বলছেন যে আগের লেখকরা হয় নির্দিষ্ট আচারের সময় নিয়ে কিছু বলেনি, অথবা খুব সংক্ষেপে বলেছেন। ফলে লোকে কনফিউজড হয়ে যেত। তাই উনি বিভিন্ন পুরাণ, অন্যান্য শাস্ত্র থেকে সব তথ্য জোগাড় করে সেগুলোকে মিলিয়ে বিশ্লেষণ করে সঠিক কাল বা সময়টা বের করার চেষ্টা করেছেন। কাজেই উনি যে উৎসবগুলোর কথা বলছেন, সেগুলো যে ওর সময়ের অনেক আগে থেকেই বাংলায় চালু ছিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। উনি সেগুলোকে একটা শাস্ত্রীয় কাঠামো দিয়েছেন বলতে পারেন। বোঝা গেল। তাহলে এবার উৎসবগুলোর ভেতরে ঢোকা যাক। মহালয়া দিয়ে শুরু করি। কালবিবেক কি বলছে মহালয়া নিয়ে? কালবিবেক বলছে, জ্যোতিষ অনুযায়ী সূর্য যখন কন্যা রাশিতে থাকে, সেই সময় যে অমাবস্যা তিথিটা পড়ে, সেটা পিতৃপুরুষদের আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ করার পক্ষে খুব প্রশস্ত, খুব শুভ সময়। জিমুতবাহন এর সাপোর্টে ভবিষ্যৎ পুরাণের কিছু শ্লোকও কোট করেছেন। কিন্তু এখানে একটা মজার জিনিস আছে না? আমরা যে বলি মহালয়া, এই উচ্চারণটা নিয়ে নাকি একটু প্রশ্ন আছে। হ্যাঁ, এই রিসার্চ পেপারে সেই প্রশ্নটা তোলা হয়েছে বটে। শাস্ত্রীয় নামটা কি আসলে মহালয়া ছিল? সেটা কি পরে মুখে মুখে বা অন্য কোনোভাবে মহালয়া হয়ে গেল? এটা একটা ভাবার বিষয়।
আর একটা ব্যাপার হলো, জিমুতবাহন ভবিষ্যৎ পুরাণের যে শ্লোকগুলো দিয়েছেন সেই মূল টেক্সটটা কিন্তু এখন আর পাওয়া যায় না। আমরা শুধু কালবিবেকের দৌলতেই ওগুলোর কথা জানতে পারছি। আচ্ছা, মহাদুর্গাপুজো বাঙালির সবথেকে বড় উৎসব। কালবিবেকে নিশ্চয়ই এর বেশ ডিটেইলড বর্ণনা আছে। পুজো শুরু বা কল্পারম্ভ নিয়ে কি জানা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দুর্গাপূজার বর্ণনা বেশ বিস্তৃত। শরৎকালে, মানে ওই আশ্বিন মাস নাগাদ, মানে সেপ্টেম্বর 15 থেকে নভেম্বর 15-র মধ্যে পুজোটা হতো। কালবিবেকে পুজো শুরু বা কল্পারম্ভের বেশ কয়েকটা পদ্ধতির কথা বলা আছে। যেমন ধরুন, নবম মেয়াদি কল্প। এটা শুরু হতো কৃষ্ণপক্ষের নবমী তিথিতে, মানে মহালয়ারও 6 দিন আগে। প্রতিপদ আদি কল্প, এটা শুক্লপক্ষের প্রতিপদ থেকে, মানে মহালয়ের ঠিক পরের দিন। ষষ্ঠাদি কল্প, এটা আবার শুক্লপক্ষের ষষ্ঠী থেকে। ষষ্ঠাদি কল্প আবার কেউ সপ্তমীতে, অষ্টমীতে, এমনকি শুধু অষ্টমী বা নবমীতেও পুজো শুরু করতে পারতেন। তবে সবচেয়ে চালু ছিল বোধহয় ওই কৃষ্ণপক্ষের নবমীতে বোধন দিয়ে শুরু করাটা। তার মানে পুজোর শুরুটা এক একজনের জন্য এক এক রকম হতে পারত। আর এই পুজোর সময় তো বেশ কিছু নিয়মকানুনও মানতে হতো শুনছি। বেশ কঠিন। হ্যাঁ, বেশ কঠিনই তো। শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী, এই 9 দিন, যেটাকে নবরাত্রি বলি আমরা, তখন তো উপোসের নিয়ম ছিল। অথবা দিনে একবার বা রাতে একবার খাওয়া যেত। শুধু তাই নয়, এই নবরাত্রি শুরুর আগের 4 দিনও কিন্তু বিশেষ নিয়ম ছিল। মানে কৃষ্ণপক্ষের দ্বাদশীতে দিনে একবার খাওয়া, ত্রয়োদশীতে রাতে একবার, চতুর্দশীতে শুধু যদি কেউ নিচে থেকে কিছু খেতে দেয় তবেই খাওয়া। আর অমাবস্যা, মানে মহালয়ার দিন, পুরো উপোস। বোঝাই যাচ্ছে বেশ নিষ্ঠা, বেশ সংযমের ব্যাপার ছিল। বাপরে! আচ্ছা, পুজোর এক এক দিনেরও তো বিশেষ আচার ছিল, যেমন চতুর্থী বা পঞ্চমী। হ্যাঁ, কালবিবেকে আছে তো। চতুর্থীর দিন দেবীর কেশ বিমোচন, মানে চুল বাঁধা বা সাজানোর মতো কিছু একটা। পঞ্চমীতে হতো অধিবাস। এটা অনেকটা পুজোর আগের দিন মাঙ্গলিক প্রস্তুতি বা দেবীর স্নানের মতো ব্যাপার। আর সপ্তমীর দিনের আচার? ওটা তো এখনকার নবপত্রিকার সাথে কিছুটা মেলে। সপ্তমীর দিনটা খুব গুরুত্বপূর্ণ। ওই দিন পত্রিকা স্থাপন করা হতো। পত্রিকা মানে এখানে কিন্তু মূলত বেলগাছের ডাল। ওই বেলগাছের ডালকেই দেবী দুর্গার প্রতীক হিসেবে পুজো করা হতো। আমরা আজকে যে নবপত্রিকা দেখি, মানে কলার সাথে আরও 8টা গাছ জুড়ে দেওয়া হয়, সেটার আদিরূপ কিন্তু ছিল শুধু এই বেলগাছ। জিমুতবাহনের লেখায় কিন্তু 9টা গাছের কোনো উল্লেখ নেই। ওহ, এটা তো একটা বড় পার্থক্য। এবার আসি অষ্টমীর কথায়। অষ্টমীর পুজো নাকি খুব ধুমধাম করে হতো। হ্যাঁ, অষ্টমীর পুজোটা ছিল স্পেশাল। বেল, নানা রকম শাক, ফল আর প্রচুর পরিমাণে পিষ্টক, মানে পিঠে বা কেক জাতীয় কিছু, এগুলো দিয়ে দেবীর পুজো হতো। আর ভক্তদের ওই রাতে জাগরণ করতে হতো। জিমুতবাহন আরও বলেছেন, পুজোটা নানা জায়গায় হতে পারত। শিবলিঙ্গ, বানলিঙ্গ, স্থণ্ডিল মানে চারকোনা মাটির বেদিতে, বইতে, পর্যঙ্ক মানে পালঙ্ক বা যজ্ঞবেদী হতে পারে, প্রতিমাতে, ছবিতে, ত্রিশূলে, খড়গে, এমনকি জলেও দেবীকে আহ্বান করে পুজো করা যেত। আর নবমীতে পশু বলির উল্লেখ আছে? নবমীর দিন পশু বলি আর হোম বা যজ্ঞ করার কথা পরিষ্কার বলা আছে। আর যদি অষ্টমী তিথিটা মূলা নক্ষত্রযুক্ত হতো, তাহলে ওই নবমী তিথিকে বলা হতো মহানবমী। ওটাই ছিল নবরাত্রির পুজোর শেষ দিন। এরপর দশমী, বিসর্জন। এই দিনের অনুষ্ঠানের কি কোনো বিশেষ নাম ছিল? হ্যাঁ, ছিল। দশমীর দিনের ওই দেবীকে বিদায় জানানোর যে অনুষ্ঠান, সেটার একটা সাংঘাতিক ইন্টারেস্টিং নাম ছিল শবরোৎসব। শবরোৎসব নামটাই কেমন অন্যরকম। কি হতো এই উৎসবে? ঠিক কি ধরনের ব্যাপার ছিল এটা? ব্যাপারটা হলো, ওই দিন লোকে নাকি অনেকটা শবর উপজাতির মতো ব্যবহার করত। মানে গাছের পাতা দিয়ে নিজেদের সাজাতো, গায়ে কাদা ধুলো মাখত, তারপর উদ্দাম নাচতো, বাজনা বাজাতো, আর এমন সব গান গাইতো যাতে বেশ আজকের বিসর্জনের কনসেপ্টের সাথে আকাশ পাতাল তফাত, ভাবা যায় না। সত্যিই তাই। রমেশচন্দ্র মজুমদার যেমন বৃহৎ ধর্মপুরাণের কথা বলেছেন, যেখানে বলা হচ্ছে যে অন্য সময় এই ধরনের অশ্লীল কথা বা আচরণ বারণ থাকলেও শুধু আশ্বিনের দুর্গাপূজার বিসর্জনের সময় দেবীকে খুশি করার জন্যই নাকি এর পারমিশন ছিল। এর আসল কারণটা কি? এটা কি কোনো পুরনো কৃষি সংস্কৃতির উর্বরতার রিচুয়ালের রেশ, নাকি এর পেছনে কোনো তান্ত্রিক বা লোকায়ত বিশ্বাস ছিল? এ নিয়ে আরও গবেষণা দরকার। বাংলা যেহেতু বজ্রযান বৌদ্ধ ধর্মেরও একটা বড় জায়গা ছিল, তার প্রভাবও থাকতে পারে। একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তার মানে দাঁড়াচ্ছে প্রাচীন দুর্গাপূজার ফেয়ারওয়েলটা ছিল অনেক বেশি মাটির কাছাকাছি,
অনেক বেশি জাগতিক, হয়তো একটু ওয়াইল্ডও। একদম। এই শবর উৎসবের পরেই আসত নির্জন, মানে প্রতিমা জলে বিসর্জন দেওয়ার পর্বটা। এটা সাধারণত দশমীতেই হতো। আচ্ছা, দুর্গাপূজার পর তাহলে আসা যাক অন্য পূর্ণিমা, সেটার উল্লেখ আছে কালবিবেকে। হ্যাঁ, আছে। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে হতো এই উৎসব। কোজাগর মানে তো কে জেগে আছো। বিশ্বাস ছিল ওই রাতে দেবী লক্ষ্মী দেখেন কে জেগে তার পুজো করছে, তাই পাশা খেলে রাত জাগার নিয়ম ছিল। শুধু লক্ষ্মী নন, ইন্দ্রেরও পুজো হতো ওই দিন। এই উৎসবের ব্যাপারেও কি কোনো অজানা তথ্য আছে, মানে আজকের থেকে আলাদা কিছু? আছে তো। কালবিবেকে কোজাগর নিয়ে যে শ্লোকগুলো দেওয়া হয়েছে সেগুলো নাকি এখনকার কোনো মূল পুরাণে পাওয়া যায় না। পরে শব্দকল্প দ্রুম বা বাচস্পত্যমের মতো ডিকশনারিতে এর উল্লেখ থাকলেও সেগুলো তো অনেক পরে সংকলন। এখন তো পাশা খেলার চল প্রায় নেই বললেই চলে, কিন্তু কোজাগরী লক্ষ্মী পূজাটা খুব নিষ্ঠার সঙ্গে হয়। তবে এখানেও নামের একটা ব্যাপার আছে। জিমুদ্বাহন তিথিটাকে বলছেন কোজাগর, কিন্তু এখন আমরা কোজাগরী বলি। এই কোজাগরী শব্দটা শাস্ত্রীয় ভিত্তি নিয়েও প্রশ্ন আছে। ইন্টারেস্টিং। আচ্ছা, এরপর ভূত চতুর্দশী, আমরা তো এই নামেই চিনি। কালবিবেকে কি এটাই নাম ছিল? জিমুদ্বাহন এটাকে বলছেন ভূতঃ কৃষ্ণ চতুর্দশী। অহ মানে দিন, মানে ভূত বা অশুভ শক্তিকে হত বা মারার দিন। এটা কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। ওই দিন গঙ্গা স্নান করে যমের নামে তর্পণ করার নিয়ম ছিল। শিবের পুজো হতো আর বাড়িতে প্রদীপ জ্বালানো হতো, নরকের পথ আটকানোর জন্য। আর 14 শাক, আমরা যে 14 শাক খাই? না, সেটার উল্লেখ কিন্তু জিমুদ্বাহনের কালবিবেকে নেই। ভূত চতুর্দশীতে 14 শাক খাওয়ার নিয়মটা প্রথম বলেন রঘুনন্দন ভট্টাচার্য, সেই 15 শতাব্দীতে। তাই মনে হয় এটা হয়তো পরে যোগ হয়েছে বা কোনো লোকাল প্র্যাকটিস ছিল, যা পরে শাস্ত্রের অংশ হয়ে গেছে। জিমুদ্বাহনের সময় মূলত ওই তর্পণ, শিব পুজো আর প্রদীপ দেওয়াই ছিল আসল কাজ। আর তিথিটা যদি মঙ্গলবারে পড়ত তাহলে নাকি খুব শুভ বলে ধরা হতো। আচ্ছা, এরপর কার্তিক মা দীপান্বিতা, এই উৎসব নিয়ে কালবিবেক কি বলছে? কালীপুজোর উল্লেখ কি এসে গেছে ততদিনে? এখানেই কিন্তু সবথেকে বড় চমকটা। কালবিবেক অনুযায়ী এই অমাবস্যা তিথিটা যখন সূর্য তুলারাশুতে যায়, শ্রাদ্ধ করার জন্য আর একটা ভালো দিন ছিল, বিশেষ করে যারা মহালয়ের শ্রাদ্ধ করতে পারেনি তাদের জন্য। দীপান্বিতা মানে তো দ্বীপের আলোয় সাজানো। এই রাতে প্রদীপ জ্বালালে বিষ্ণু বা কেশবের কৃপা পাওয়া যায়, এই রকম কথাও আছে। কিন্তু কালীপূজা নেই। একদম নেই। জিমুদ্বাহনের কালবিবেকে দীপান্বিতা অমাবস্যায় কালীপূজার কোনো কথাই নেই। এমনকি এর প্রায় 400 বছর পর পঞ্চদশ শতকের রঘুনন্দনও কিন্তু তার স্মৃতিতত্ত্ব বইতে এই তিথিতে কালীপূজার কোনো বিধান দেননি। কি বলছেন? এটা তো বিরাট ব্যাপার। তার মানে তখন বাংলায় কালীপূজা হতো না, মানে এই দিনে? দীপান্বিতা তিথিতে এখন যে এত বড় করে কালীপুজো হয়, সেটা সম্ভবত জিমুদ্বাহন বা রঘুনন্দনেরও পরে শুরু হয়েছে। হয়তো শাক্ত ধর্মের প্রভাব বেড়েছিল বা অন্য কোনো সামাজিক ধর্মীয় কারণে এটা জনপ্রিয় হয়েছে। শব্দকল্পদ্রুমের মতো পরের দিকের বইয়ে দীপান্বিতার বর্ণনায় রঘুনন্দনের নাম থাকলেও কালীপুজোর বিধানের জন্য কালীকুলস্যোদ্ভাব বা স্মৃতিসার সংগ্রহের মতো তান্ত্রিক বা অপেক্ষাকৃত নতুন বইয়ের রেফারেন্স দেওয়া হয়েছে। কাজেই বলাই যায় দীপান্বিত অমাবস্যায় কালীপুজোটা একটা বেশ পরের দিকে সংযোজন। এখন তো এই তিথিতে শ্রাদ্ধ করার কথা প্রায় শোনাই যায় না, ফোকাসটা পুরো ঘুরে গেছে। সত্যি, এটা খুব ভাবার মতো কথা। আচ্ছা, কালবিবেকে কি এই রাতে অন্য কোনো উৎসবের কথা আছে? হ্যাঁ, আছে। দীপান্বিতার রাতেই সুখরাত্রি বলে একটা উৎসবের কথা বলা হয়েছে। ওই রাতে লক্ষ্মী আর অলক্ষ্মী, যিনি অশুভ দূর করেন, দুজনেরই পুজো হতো। বন্ধু-বান্ধব, বাড়ির লোকেদের সাথে মিলে পুজো করা, বাড়িতে প্রদীপ জ্বালানো, এইসব নিয়ম ছিল। এই সুখরাত্রি উৎসবের নামটা আজকাল আর প্রায় কেউই জানে না, যদি দীপান্বিতা লক্ষ্মী পূজা কিছু বাড়িতে এখনও হয়। বাহ! তাহলে মহালয়া থেকে দীপান্বিতা হয়ে আমরা উৎসবের লাইনের প্রায় শেষ মাথায় চলে এলাম। রইল বাকি ত্রিদ্বিতীয়া। ঠিক, দীপান্বিতার ঠিক দুদিন পর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। এই দিন হতো ভ্রাতৃদ্বিতীয়া। কালবিবেকে ব্যাসদেবের নামে প্রচলিত কিছু শ্লোক দিয়ে এর ব্যাকগ্রাউন্ডটা বলা হয়েছে। যদিও এই শ্লোকগুলো ভবিষ্যৎ পুরাণে একটু অন্যভাবে আছে, যেখানে কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন। গল্পটা হলো মৃত্যুর দেবতা যম নাকি এই দিনে তার বোন যমুনার বাড়ি নিমন্ত্রণে গেছিলেন। সেই থেকেই ভাইরা বোনেদের বাড়ি যায়,
বোনেরা উপহার দেয় আর ভাইয়েরা বোনেদের হাতের রান্না খায়। যাদের নিজের বোন নেই তাদের কি উপায় ছিল? আর আমরা যেটাকে ভাই ফোঁটা বলি, মানে কপালে ফোঁটা দেওয়া, সেটার উল্লেখ আছে? যাদের নিজের বোন নেই তাদের মাস্তুতো বোন বা পিস্তুতো বোনের বাড়ি যেতে বলা হয়েছে। এমনকি রক্তের সম্পর্ক নেই এমন মহিলার বাড়িতেও যাওয়া চলত। তবে সবথেকে অবাক করা ব্যাপার হলো কপালে ফোঁটা দেওয়ার কোনো উল্লেখ জীমূতবাহনের কালবিবেকে নেই। কি বলছেন? ফোঁটা দেওয়ার কথাই নেই? ভাই ফোঁটার ফোঁটা? না, নেই। কালবিবিতে শুধু ভাইদের নিমন্ত্রণ করে খাওয়ানো আর উপহার দেওয়ার কথা আছে। ফোঁটা দেওয়ার যে এই বিশেষ রিচুয়ালটা, এটা সম্ভবত বেশ পরের দিকের ব্যাপার। হয়তো কোনো অঞ্চলের প্রথা বা দেশাচার ছিল যেটা ধীরে ধীরে উৎসবের মেন পার্ট হয়ে উঠেছে। আজও হয়তো এমন পরিবার খুঁজে পাওয়া যাবে যারা ফোঁটার নিয়মটা না মেনেও ভাইদের খাওয়ানোর প্রথাটা পালন করেন। তাহলে মানে এই পুরো আলোচনা থেকে যেটা পরিষ্কার হলো, কালবিবেকের সময়কার মহালয়া থেকে ভ্রাতৃদ্বিতীয়া পর্যন্ত এই চেনা উৎসবগুলোর চেহারা আজকের থেকে অনেকটাই আলাদা ছিল। কিছু রীতি যেমনই শবর উৎসব, সেটা তো প্রায় অবিশ্বাস্য লাগছে। আবার কালীপূজা বা ভাইফোঁটার মতো এখনকার এত গুরুত্বপূর্ণ দুটো জিনিসের কোনো উল্লেখই নেই। এটা সত্যিই আমাদের এতদিনের ধারণাকে বেশ নাড়িয়ে দেয়। একদম। এই বইগুলো আসলে শুধু সেকেলে নিয়মের লিস্ট নয়, এগুলো এক একটা টাইম ক্যাপসুল। কালবিবেকের মতো কাজগুলো থেকে আমরা বুঝতে পারি তখনকার সমাজটা কেমন ছিল, মানুষের বিশ্বাস কেমন ছিল, আচার অনুষ্ঠানের প্রতি তাদের অ্যাটিটিউড কেমন ছিল। আর সবচেয়ে বড় কথা, সময়ের সাথে সাথে সংস্কৃতি কিভাবে পাল্টায় সেটাও বোঝা যায়। জীমূতবাহন তো চেয়েছিলেন নিয়মগুলোকে স্পষ্ট করতে, কনফিউশন দূর করতে। ওর ওই চেষ্টাই আজ আমাদের সুযোগ করে দিচ্ছে ঐতিহ্যের এই বিবর্তনটা দেখার। ঠিক। আর এই আলোচনাটা শুনতে শুনতে আমার মাথায় একটা প্রশ্ন ঘটছে। জীমূতবাহন যখন এইসব লিখছেন, তখনও তো উৎসবগুলো বহু পুরনো। উনি নিজেও তো আরও আগের পুরাণ বা শাস্ত্রের কথা বলছেন, যার অনেকগুলোই হয়তো আজ আর পাওয়া যায় না বা বদলে গেছে। ঠিক এই পয়েন্টটাই সবচেয়ে ইন্টারেস্টিং এবং হয়তো সবচেয়ে জরুরিও। কালবিবেকে আমরা যে ছবিটা পাচ্ছি সেটা তো একাদশ-দ্বাদশ শতাব্দীর। তাহলে তারও আগে, ধরুন গুপ্ত যুগে বা তারও আগে, এই উৎসবগুলো ঠিক কেমন ছিল? ওই শবর উৎসবের মতো অদ্ভুত রীতির আসল মানে কি ছিল? পিতৃপুরুষদের তর্পণ বা ভাই বোনের এই সম্পর্ক সেলিব্রেট করার আইডিয়াটা কবে থেকে শুরু? ইতিহাসের কতগুলো স্তর, কতগুলো পরিবর্তন আমাদের চোখের আড়ালেই থেকে গেছে, তাই না? কালবিবেক আমাদের একটা সময়ের ছবি দেখাচ্ছে ঠিকই, কিন্তু তারও পেছনের লম্বা রাস্তাটা, সেটা এখনও অনেকটাই ধোঁয়াশায় ঢাকা। এই প্রশ্নগুলো আর এই অজানা ইতিহাস নিয়ে ভাবনার একটা জায়গা রেখেই তাহলে আজকের মতো শেষ করা যাক।